আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই নেটেক্স ইন্টারনেট স্ট্রিমিং পার্টনার র্যাবিট হোল বিডি। বাংলাদেশ তাদের নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছে। বাংলাদেশের এখনকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশে 3 ম্যাচ এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ এবং 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে। এই সিরিজের প্রথম ম্যাচ একটু পরেই শুরু হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। এবং এই সিরিজের প্রিমিয়ার অ্যানালাইসিসে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন পপুলার ক্রিকেট অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল কমেন্টেটর সৈয়দ আবিদ হোসেন সামি ভাই। সামি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং অনেকদিন পর অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে। খুব সম্ভবত আমি যদি র্যান্ডমলি চিন্তা করে দেখি তাহলে দ্বিপাক্ষিক সিরিজ তো এরকমভাবে আসলে হয় না, ওয়ানডে সিরিজ তো একেবারেই হয় না। লাস্ট 2023 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। সো ইটস গোয়িং টু বি, আমার কাছে মনে হয় যে কম্পিটিটিভ সিরিজ বিটুইন বাংলাদেশ এন্ড অস্ট্রেলিয়া। আমরাও সেরকম একটা ইস্যু আশা করছি। আমি শুরু করতে চাই যে বাংলাদেশের স্কোয়াড চেঞ্জ এসেছে এবং অস্ট্রেলিয়ারও কিন্তু আমরা যদি বলি যে আগের দিনে বাংলাদেশ 22টা ম্যাচ খেলেছে, সেখান থেকে কিন্তু মাত্র একটাতে জয়, একটাতে কোনো রেজাল্ট আসেনি, বাকিগুলো কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে। কিন্তু সেই অস্ট্রেলিয়ার ওই যুগটাও নেই, এমনকি বাংলাদেশেরও অনেক ভালো টিম ফরমেশন এসেছে। রিসেন্ট যে স্কোয়াডটা এসেছে, আমি যা শুরু করতে চাই, এই স্কোয়াডের চেঞ্জেস এসেছে। আফিফ এবং অঙ্কনকে বাদ দেওয়া হয়েছে, সোহানকে নেওয়া হয়েছে, এবং আমরা দেখেছি যে মোসাদ্দেক হোসেনকে ইনক্লুশন করতে। এই যে স্কোয়াডটা, এটা নিয়ে আপনার মতামত কি? দেখেন, প্রথমত স্কোয়াডে যে বিষয়টা সবার কনফিউশনের জায়গা, যে আফিফ হোসেন ধ্রুব এবং মোসাদ্দেক হোসেন সৈকত তাদের শাফলিং এর জায়গাটা, ডেফিনেটলি এই পজিশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা পজিশন। আরেকটা পজিশন নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে যে একদিকে নুরুল হাসান সোহান আর একদিকে মাহিদুল ইসলাম অঙ্কনকে এমন সময় বাদ দেওয়া হয়েছে যে সময় অঙ্কন আবার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রান করছেন। কিন্তু সত্যি কথা বলতে অঙ্কন এবং সোহানের এই পজিশনটাতে আসলে ম্যাচ কেউই খেলবেন না, বা কেউই খেলেন না। আমরা লাস্ট 2টা সিরিজ যদি চিন্তা করে দেখি, সেখানে কেউই ম্যাচ খেলেন নেই বা কাউকে ম্যাচ খেলানো হয়নি। হ্যাঁ, বেস্ট 11-এর পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট রোলটা প্লে করবে অবশ্যই নাম্বার 7, নাম্বার 8 এই পজিশনের জায়গাটা। আফিফ হোসেন ধ্রুবকে এর আগে ট্রাই করা হয়েছিল, মোসাদ্দেককে নেওয়া হয়েছে। এখন মোসাদ্দেককে না নিয়ে তো আসলে উপায় নেই, কারণ মোসাদ্দেক হি হ্যাজ বিন পারফর্মিং অ্যাট দ্যাট পার্টিকুলার পজিশন ফর ভেরি লং। আপনি এর আগের প্রিমিয়ার লিগও যদি চিন্তা করেন, সেখানেও হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট কি পারফর্মার্স এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট তিনি হয়েছিলেন। এই টুর্নামেন্টও আপনি যদি চিন্তা করেন, নাম্বার 7-এ ব্যাটিং করছেন মোসাদ্দেক সৈকত আবাহনীর হয়ে, এবং তার অ্যাভারেজটা কিন্তু 77 এবং স্ট্রাইক রেটটা 120-র ওপরে। 49 বলে একটা সেঞ্চুরিও সৈকত করেছেন। সো আর কি চান আপনি একটা প্লেয়ারকে ন্যাশনাল টিম ইনক্লুড করতে? আর বল হাতে উইকেটের জায়গাটাও ডেফিনেটলি ওয়ানডে ফরম্যাটটাতে আমাদের সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গাটা হচ্ছে, আমরা ওয়ানডেটা আসলে 45 ওভারের প্রিপারেশন নিয়ে খেলি, বা 10-2 এখন 50 ওভারের প্রিপারেশন নিয়ে খেলি, এখন যেহেতু পেস বোলারদের একটা ডমিনেশন বেড়েছে। বাট ওয়ানডে ফরম্যাটটাতে কিন্তু আপনাকে আসলে 60 ওভার্সের প্রিপারেশন নিয়ে খেলতে হবে, 60 ওভারের প্রিপারেশন নিয়ে খেলতে হবে। বোলিং এর অপশনের কথা আমি বলছি, যে আপনাকে 60 ওভারের প্রিপারেশন নিয়ে খেলতে হবে। সো সেই জায়গাটা তো অলরাউন্ডার ডেফিনেটলি ইটস ভেরি নেসেসারি। মিরাজকে দিয়ে আমরা চিন্তা করছিলাম যে অলরাউন্ডিং ক্যাপাসিটিটা বিল্ড করানো যায় কিনা, বাট আনফর্চুনেটলি মিরাজের অলরাউন্ডিং ক্যাপাসিটিটা ওইরকমভাবে বিল্ড করে নাই। 4 নম্বরে ব্যাটিং করার চেষ্টা করছিলেন, সেটাও ঠিকঠাক মতো পারেন নাই। সো এর আগের সিরিজে আফিফ যে জায়গাটা খেলেছেন, আমার কাছে মনে হয় যে মোসাদ্দেক সেই জায়গাটা ইন করলে, প্রথমত ওই পজিশনের ব্যাটিং সম্পর্কে মোসাদ্দেক নোজ better than anyone else, কারণ 8 নম্বর 7 নম্বরে যিনি রেগুলারলি ব্যাটিং করেন, আর ডোমেস্টিক ক্রিকেটে 4-এ ব্যাটিং করেন এরকম প্লেয়ারকে যখন আপনি 8-7 নম্বরে ব্যাটিং করাবেন, দুইটা কিন্তু ডিফারেন্ট স্কিলের জায়গাটা। কারণটা হচ্ছে, আপনি দেখবেন যে আফিফ যখন 4-5-এ ব্যাটিং করেন ডোমেস্টিক ক্রিকেটে, প্রচুর সুইপ শট খেলেন, কারণ তিনি তখন জানেন যে তারপরে আরো রেকগনাইজড ব্যাটসম্যান আছেন, সো তিনি কিছু রিস্ক নিতে পারেন। কিন্তু ন্যাশনাল টিমে আসার পর যখন তাকে 8 নম্বরে ব্যাটিং করাচ্ছেন, তিনি জানেন হি ইজ দ্য লাস্ট রেকগনাইজড ব্যাটার, সো তিনি তখন সুইপ শট খেলার লাক্সারিটা তার মধ্যে নাই। সৈকতের ব্যাপারটা হচ্ছে, হি নোজ যে 8 নম্বরে ব্যাটিং করার পরেও টেম্পোটাকে ঠিক রেখে কিভাবে সুইপ শট করতে হয়, বা তার মধ্যে ওই মাসল মেমোরিটা আছে যে তিনি আসলে ওই সুইপ শট বা রিস্কি শট খেলতে পারবেন বা খেলবেন ওই জায়গাটা। তো আমার কাছে মনে হয়েছে লাইন আপটা বেশ ভালো লাইন আপ, 15 জনের লাইন আপটা দিয়েছে। এবং বাংলাদেশ নাওয়াডেজ যেটা হয় যে পেস বোলারদের উপর একটা ডমিনেশনের জায়গা থাকে, এবং বিষয়টা এরকম না যে সব পেস বোলার সব দিন খেলবেন। নাহিদ রানা আছেন, শরীফুল, তাসকিন, মোস্তাফিজুর রহমান আছেন। আমার কাছে মনে হয় যে এই 4 জনের মধ্য থেকে 3 জনকে মাস্ট প্রত্যেক ম্যাচেই খেলানো হবে, এবং সেটা হয়তো বা ঘুরিয়ে ফিরিয়ে মোস্তাফিজ হয়তো বা প্রথম ম্যাচ খেলবেন, বা আমার মনে হয় প্রথম ম্যাচ তাসকিন, মোস্তাফিজ এবং নাহিদ রানা 3 জনই খেলবেন। এর পরের ম্যাচটাতে হয়তো বা ওইরকম প্রিপারেশন ওয়াইজ যদি চিন্তা করা হয়, তাহলে শরীফুল ঢুকতে পারেন, বা লাস্ট ম্যাচে আবার এমন হতে পারে যে 2 বাহাতি পেস বোলার একসঙ্গে খেলতে পারেন, হতে পারে। এটা আসলে সাজিয়ে নেবে টিম ম্যানেজমেন্ট তাদের মতো করে। বাট অ্যাপার্ট ফ্রম দ্য পেস বোলিং সেটআপ, আমার মনে হয় যে ওয়ানডে টিমে খুব বেশি এক্সপেরিমেন্টের জায়গা আছে।
আমরা দেখলাম যে যদি বলি যে সৈকতকে কিন্তু 4 বছর পরে ওয়ানডে টিমে ইনক্লুড করা হয়েছে এবং আলটিমেটলি জানাচ্ছে মানে দর্শকেরও কিন্তু যখন আমরা স্কোয়াড ঘোষণা দেখেছি অনেকেই বলছেন যে আসলে সৈকত কি ম্যাচ পাবেন কিনা। এটা আসলে সামি ভাইয়ের কাছেও প্রশ্ন যে আসলে সৈকত কি ম্যাচ পাচ্ছেন। এটা ডিপেন্ড করছে যে আপনি আসলে লাইন আপটা কেমন লাইন আপে খেলাতে চাচ্ছেন, আপনি কয়জন পেসার খেলাতে চাচ্ছেন এবং আপনি স্পিনের জায়গা থেকে কিরকম ভ্যারিয়েশনটা চাচ্ছেন। দেখেন অস্ট্রেলিয়া টিমটা যদি আমরা চিন্তা করি, অস্ট্রেলিয়া টিমে যে সমস্ত ব্যাটসম্যানরা রয়েছেন, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের আধিক্যর জায়গাটাও যেরকম আছে, আবার রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানরা আছেন যারা কিন্তু কি ব্যাটসম্যান। আপনি ধরেন মার্নাস লাবুশেন আছেন, যিনি একজন কি ব্যাটার, তিনি যদি ক্রিজে স্টে করে যান সেটা অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট হতে পারে বাংলাদেশের জন্য। এই দলতে ক্যামেরুন গ্রিনের মতো ব্যাটসম্যান আছেন, যিনিও হয়তো বা ক্রিজে স্টে করে গেলে অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট হতে পারে। আমি একটু পরিসংখ্যানের আলোকে যদি আপনাকে বলি যে মার্নাস লাবুশেন এগেনস্ট লেফট আর্ম অর্থোডক্স স্পিনার্স প্রচুর পরিমাণে স্ট্রাগল তিনি করছেন। 39 ইনিংসে এখন পর্যন্ত 17 বার বাহাতি স্পিনারদের এগেনস্টে তিনি আউট হয়েছেন। 17 বার, সংখ্যাটা কিন্তু অনেক। স্ট্রাইক রেটটা মাত্র 72.5 এবং অ্যাভারেজটা মাত্র 23। আপনি ক্যামেরুন গ্রিনের কথা যদি চিন্তা করেন, আমি পরিসংখ্যানগতভাবে বলি 24 ইনিংসে 8 বার তিনি বাহাতি স্পিনারের এগেনস্ট আউট হয়েছেন। সো বাহাতি স্পিনারদের একটা ডমিনেশন কিন্তু থাকে এগেনস্ট অস্ট্রেলিয়া। ইভেন আপনি যদি চিন্তা করেন জশ ইংলিশ, যিনি একজন টপ অর্ডার ব্যাটার, তারও কিন্তু এখন পর্যন্ত 17 ইনিংসে 7 বার লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের বলে আউট হয়েছেন। 23.4 তার লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের এগেনস্ট অ্যাভারেজ। এখন কোয়েশ্চেনটা এই জায়গাটাতে, আমরা বিগত সিরিজগুলোতে কিন্তু দেখেছি কম্বিনেশন ওয়াইজ লেফট আর্ম স্পিনার খেলানো হয় নাই এগেনস্ট নিউজিল্যান্ড, কিন্তু এখন অপোনেন্ট টিমের স্ট্রেংথ অনুযায়ী আপনি কি তানভীরকে ইন করাবেন কিনা, অর্থাৎ তার মানে আপনি একটা এক্সট্রা স্পিনার খেলাবেন কিনা। দেখেন প্রথমত দলের লাইন আপে মেহেদী হাসান মিরাজ আছেন, রিশাদ হোসেনকে প্রেফার করে বাংলাদেশ টিম। এখন আপনি তার সঙ্গে কি বাড়তি আরেকটা অলরাউন্ডার খেলাবেন, নাকি সেই জায়গাটা একটা বাড়তি স্পিনার খেলাবেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে। অপোনেন্ট টিমের স্ট্রেংথ, নিজেদের স্ট্রেংথ। এখন আমরা সবসময় বাংলাদেশ টিমকে যেটা দেখি যে বাংলাদেশ টিম কিন্তু কখনোই ওয়ানডে ফরম্যাটটাতে 7 ব্যাটসম্যান খেলানোর রিস্ক নেয় না, তারা 8 ব্যাটসম্যান নিয়েই খেলে অ্যালং উইথ অ্যান অলরাউন্ডার। সো এক্ষেত্রে বাংলাদেশ টিম আসলে কি করবে, আমি সেই বিষয়টাই একটু চিন্তায় আছে। আমি যদি লাইন আপটা চিন্তা করে দেখি যে লাইন আপটা কেমন হতে পারে, তানজিদ হাসান তামিমের সঙ্গে এখন ওপেন করবেন ওয়েদার সাইফ হাসান অথবা সৌম্য সরকার। আপনি যদি আমাকে বলেন, আমি সৌম্য সরকারকে এগিয়ে রাখবো, কারণটা হচ্ছে সাইফকে দিয়ে আগের 6টা ম্যাচ কিন্তু খেলানো হয়েছে। সো টিম ম্যানেজমেন্ট বলেছে যে পর্যাপ্ত সুযোগ দিতে চায়। আমার মনে হয় 6টা সুযোগ পেয়েছেন সাইফ হাসান। ডেফিনেটলি আমরা তো বলছি না যে তাকে ন্যাশনাল টিম থেকে 15 জনের স্কোয়াড থেকে কেউ বের করে দেখ, বাট যেহেতু আমরা তানজিদ আর সাইফের জুটিটা দেখেছি, আমার মনে হয় এই সিরিজে তানজিদ এবং সৌম্যর জুটিটাও দেখা দরকার। সো দ্যাটস ওয়াই আমি প্রেফার করব তানজিদ তামিমের সঙ্গে সৌম্য সরকার থাকবেন সেই জায়গাটা। 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত তো আছেনই। 4 নম্বর পজিশনটা আপনি যদি চিন্তা করে দেখেন, সেই জায়গাটায় লিটন কুমার দাস তিনি তো খেলছেন। 5 নম্বর পজিশনটাতে তাওহিদ হৃদয়। এই 5টা ব্যাটিং অর্ডারে তো আসলে কোনো চেঞ্জের জায়গাটা নাই। এখন চ্যালেঞ্জের জায়গাটা আসলে এর পরে আসছে, সেই পরের জায়গাটাতেই আপনার প্রসঙ্গের জায়গাটা আসবে যে মেহেদী হাসান মিরাজ সেই জায়গাটা অ্যাজ এ ক্যাপ্টেন তো তিনি থাকবেন। দেন আপনি রিশাদ হোসাইন অ্যাজ এ লেগ স্পিনার তাকে খেলানো হচ্ছে। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস যে আপনি কি তানভীরকে খেলাবেন নাকি মোসাদ্দেক হোসেন সৈকতকে খেলাবেন, কারণ বাকি 3টা স্পট পেস বোলারদের। সো 8 নম্বর পজিশনটা নিয়েই আসলে চিন্তার জায়গাটা যে 8 নম্বর পজিশনটায় আপনি কি মোসাদ্দেক সৈকতকে খেলাচ্ছেন নাকি একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার খেলাচ্ছেন। এটা মনে হয় টিম ম্যানেজমেন্টকে একটু বেগ পেতে হবে এই ডিসিশনটা নেওয়ার জন্য। আমি যদি বলি যে অস্ট্রেলিয়া টিমের বৈশিষ্ট্যের জায়গাটা ব্যাটসম্যানদের লেফট আর্ম স্পিনারদের এগেনস্টে স্ট্রাগল করার জায়গা আছে। আবার আপনি যদি চিন্তা করেন যে না, আমি লেফট আর্ম স্পিনারদের এগেনস্টে স্ট্রাগল করার জায়গা থাকলেও আমার নাহিদ রানার উপর আমার ওই ভরসার জায়গাটা আছে, বা আমার রিশাদের উপর ওই ভরসার জায়গাটা আছে যে দে ক্যান জাস্ট কমপ্লিমেন্ট ইচ আদার, এবং সেই জায়গাটাতে লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের অভাবটা বোধ করতে দেবেন না। সেক্ষেত্রে হয়তো বা মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গাটা হতে পারে। সো আমার কাছে মনে হয় যে বেস্ট 11-এ এই দুইটা জায়গায় কনফিউশন। একটা হচ্ছে ওপেনিং পেয়ারে সৌম্য থাকবেন নাকি সাইফ হাসান, আরেকটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত নাকি তানভীর ইসলামকে খেলাবে। আমরা একটা জিনিস সামি ভাই দেখছিলাম যে বাংলাদেশের যারা কি ফ্যাক্টর পারফর্মার আছেন তাদের ব্যাটিং অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ 24-25-8 আছে, কিন্তু যদি আমরা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলি, অস্ট্রেলিয়া যারা এখন ফ্রেশ, যারা এখন নতুনভাবে খেলছেন, কিংবা লাবুসেনের কথা বলেন কিংবা শর্টের কথা বলেন, তাদের অ্যাভারেজটা আসলে দেখার মতো কাইন্ড অফ যদি বলি 40 অ্যাভারেজে। এবং সেই জায়গাগুলোতে যদি বলি যে অস্ট্রেলিয়ার এখনকার যে টিমটা খেলছে ক্যামেরন গ্রিন, ম্যাথু শট, এদের ব্যাপারগুলোতে যদি বলি যে আপনি এই টিমটাকে কিভাবে
কিভাবে রেট করেন, কিংবা এই টিমটা বাংলাদেশের জন্য কতটা থ্রেটিং হতে পারে? দেখেন, প্রথমত একটা ব্যাপার মনে হয় আমরা আলোচনা করতে ভুলে গেছি, সেটা হচ্ছে কন্ডিশনটা আসলে কেমন হতে যাচ্ছে। কারণ যে কোনো ম্যাচের শুরুতে কন্ডিশনটাই অনেক বড় ফ্যাক্টর। অবশ্যই। আমরা দেখলাম যে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে সিরিজটা হলো, সেই সিরিজটাতে কিন্তু কন্ডিশনটাই পুরোপুরি বিগ ফ্যাক্টর হিসেবে কাজ spin করেছে। track কারণ নিয়ে খেলা পাকিস্তান হয়েছে। একটা স্লোইশ ট্র্যাক তৈরি করার চেষ্টা করেছে। করেছে, টার্নিং ট্র্যাক তৈরি করার চেষ্টা করেছে, এবং অস্ট্রেলিয়ার এই জেনারেশনের ব্যাটসম্যানদেরকে আমরা যেমনটা দেখতে পেয়েছি, স্পিনের এগেনস্টে তাদের ধোকার বা ভোগার একটা জায়গা তো অবশ্যই রয়েছে। বাট আই এম প্রিটি মাচ শিওর যে বাংলাদেশ টিম সেই স্পিনিং ট্র্যাক তৈরি করতে চাইবে না। কারণ স্পিনিং ট্র্যাক যদি বাংলাদেশ টিম তৈরি করে, সেখানে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটা নাওয়াডেজ বাংলাদেশের জন্য বেশি দেখা যায়। কারণ ওই স্পিনিং ট্র্যাককে ইউটিলাইজ করার মতো ওই লেভেলের স্পিনার এখন বাংলাদেশ টিমে আছে কিনা, সেটা যেমন একটা প্রশ্নের অবশ্যই। জায়গা। দ্বিতীয়ত, বাংলাদেশ টিমের স্ট্রেংথটা কিন্তু এই মুহূর্তে পেস বোলিং। ইন পার্টিকুলার আপনার দলে যখন নাহিদ রানার মতো একজন পেস বোলার থাকবে, যিনি 145 থেকে 150 গতিতে বল করতে পারেন, আপনি কিন্তু অবশ্যই স্পিন ট্র্যাক তৈরি করার ওইটা আপনার জন্য অবশ্যই। ব্যাকফায়ারিং হতে পারে। আরেকটু যদি স্পেসিফাই করে বলি, সেটা হচ্ছে আপনি যদি পিএসএল এর প্রথম ম্যাচ, যেটা হায়দ্রাবাদ কিংসম্যানের সঙ্গে নাহিদ রানা খেললেন পেশোয়ার জলমির হয়ে, ওই ম্যাচে তিনি 10-এর উপরে রান দিয়েছিলেন। নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম যে ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ খেললো, ওই ম্যাচেও 65 রান দিয়েছিলেন 10 ওভারে নাহিদ রানা। এই দুইটার মধ্যে সাদৃশ্য আছে। সাদৃশ্যটা এই জায়গাটা, তো এই দুইটা ম্যাচে হয়েছিল একটু স্লোইশ কন্ডিশনে। সো স্লোইশ কন্ডিশনে নাহিদ রানার যে পেসটা, সেই পেসটা কিন্তু পরিপূর্ণভাবে টিম বেনিফিটেড হতে পারে না। কারণ স্লোইশ কন্ডিশনে আমরা জানি যে একটা বল ছোড়ার পর আপনি হয়তো 145 কিলোমিটার গতিতেই ছুটছেন, কিন্তু কন্ডিশন বা পিচটা যদি স্লো হয়, তাহলে পিচে পড়ার পর সেটা ব্যাটসম্যান পর্যন্ত আসতে আসতে পেসটা কিন্তু অনেক বেশি মাত্রায় ডিক্রিজ হয়ে যায়। ইভেন হাইটটাও কিন্তু এরকম ভাবে পায় না। সাপোজ ওই টাইপের স্লোইশ কন্ডিশনে যেটা হয় যে 145-এ ছাড়া একটা বল ব্যাটসম্যানের কাছে আসছে হয়তো বা 128-29-এ। সো নাহিদ রানার যে 145-এর পেসটা, আপনি তো অবশ্যই চাইবেন যে ব্যাটসম্যানের কাছে যখন আসছে সেটা 135-36-এ আসুক বা 138-39-এ আসুক, এবং হাইটটা প্রপার পাক। সো এটার কারণে কিন্তু আপনাকে প্রপার মানে স্পোর্টিং কন্ডিশন তৈরি করতে হবে। বাংলাদেশের মাটিতে তো আপনি একেবারে ফাস্ট ফরওয়ার্ড কন্ডিশন তৈরি করতে পারবেন না, কিন্তু আপনি প্রপার স্পোর্টিং কন্ডিশন তৈরি করতে পারেন। সো যদি স্পিনিং ট্র্যাক তৈরি করা হয়, আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার এই টিমের জন্য সেটা অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট হবে। তারপরেও আপনি যদি স্পোর্টিং কন্ডিশনটা তৈরি করেন, আমার কাছে মনে হয় যে ইট উইল বি অ্যান ইভেনলি ব্যালেন্সড ম্যাচ বিটুইন দিস টু সাইডস। এবং বাংলাদেশের ডেভেলপমেন্টের প্রসিডিউরের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন যে একটা ফেক কনফিডেন্স তৈরি হবে না, এবং বাংলাদেশ তাদের যে পরিপূর্ণ স্ট্রেংথের জায়গাটা, নাহিদ রানা আছে, তাসকিন আছে, তাদেরকে প্রপারলি ব্যবহার করার জায়গাটা বাংলাদেশ করতে পারবে। এবং ওই যে ফেক কনফিডেন্সের জায়গা বললাম, যে এখানে আপনি একটা স্পিনিং ট্র্যাক তৈরি করে আপনি তানভীরকে এনে খেলাবেন, মিরাজ আর তানভীর মিলেই হয়তো বা খেলা শেষ করে দেবে, তাহলে কম্পিটিশনটা তো আসলে হলো না। আপনি যখন ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করছেন বা বড় চিন্তা করছেন, আপনাকে কোয়ালিটি ক্রিকেটেও আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই টিমটা হোম কন্ডিশনে আমার কাছে মনে হয় যে একদম প্রপার স্পোর্টিং কন্ডিশন যদি তৈরি করেন, সেখানে যে পেস বোলিং সেটআপ আছে বাংলাদেশের, they are very much capable to compete with any team. So সেই তারপরও আমি বলবো যে কন্ডিশনটা স্পোর্টিং কন্ডিশন হোক কিংবা স্পিনিং কন্ডিশন হোক, বাংলাদেশ এই সিরিজে আপার হ্যান্ডে থাকবে। বিকজ অস্ট্রেলিয়ার এই প্লেয়ারদের যে ব্যাটিং ডেপথের কথা যদি আমরা চিন্তা করি, আমি দুইটা বিষয় বলছি, দুইটাকে কোলাপ করে। স্পিনিং কন্ডিশন হলে এই টিমের ব্যাটিং ডেপথ আসলে খুবই পোর, আর দ্বিতীয়ত স্পোর্টিং কন্ডিশন হলে এই টিমের ব্যাটিং ডেপথটা ভালো আছে, কিন্তু বাংলাদেশের বোলিং ডেপথটা আবার স্পোর্টিং কন্ডিশনে ইভেন বেটার। সো দ্যাট ইজ ওয়াই দুইটাকে কোলাপ করে আমি এই সিরিজটাতে সত্যি কথা বলতে বাংলাদেশকে এগিয়ে রাখবো। একবারই শেষ পর্যায়ে আমরা জাস্ট জানতে চাই, একটু পরেই আমরা আসলে আজকের ম্যাচের টস দেখতে যাচ্ছি, তো সামি ভাই, টসে জিতে যে দলই টসে জিতছে তার কি আসলে ব্যাটিং অথবা বোলিং কোনটা নেওয়া উচিত? প্রথমত এটা তো ডে নাইট ম্যাচ আসলে না। ডে নাইট ম্যাচ হলে পরে আমি হয়তো বলতাম একটা কিছু, কিন্তু এখন ইটস এনিবডিজ গেম। কারণটা হচ্ছে যে পিচ না দেখেও আমি এই জায়গা থেকে কিন্তু আসলে বলতে পারবো না যে পিচের অবস্থাটা আসলে কেমন, বা কতটুকু ঘাস কাটা হয়েছে, ক্রিজে কতটুকু ঘাস আছে, উইকেটের নেচারটা আসলে কেমন হতে পারে, সেটা না দেখেও আসলে কোনো কিছু বলা যাবে না। বাট আমার মনে হয় যে দুটা টিমেরই ওই অপশনের জায়গাটা আছে। তবে প্রথম গেম সবাই চায় চেজ করতে, সবাই একটু চায় যে দেখার জন্য যে উইকেটটা আসলে কেমন আচরণ করবে বা উইকেটটা কেমন আছে। বাট টনি হেমিং এর যে উইকেট তৈরি করার ক্যাপাসিটি, সেটা বাংলাদেশ টিম অলরেডি জেনে গেছে যে তাই তিনি কেমন উইকেট তৈরি করতে চান বা পারেন। আমার কাছে মনে হয় যে বোথ দ্য টিমস উইল লাভ টু চেজ ইন দিস ফার্স্ট গেম। বাংলাদেশের জন্য তো হ্যাঁ, বাংলাদেশের জন্য তো সেটা তো ডেফিনেটলি সেটা একটা, যেহেতু নাহিদ রানা আছেন, এটা একটা অ্যাডভান্টেজের জায়গা বাংলাদেশের জন্য, যে বোলিং নিয়েই চাইবে আগে হয়তো অপোনেন্টকে খুব কুইক সাকসেশনের মধ্যে অল আউট করে ফেলতে। সো আমার কাছে মনে হয় যে যেহেতু ডে
এই গেম বোলিং নেওয়াটাই প্রেফার করতে চাইবে। আমি বাংলাদেশি 11 সম্পর্কে আপনার কাছে শুনছিলাম যে কেমন 11 হতে যাচ্ছে, দুইটা জায়গার কথা বলছিলেন যে মোসাদ্দেক এবং সৌম্য সরকারের জি। জায়গায়। অস্ট্রেলিয়া টিম যদি আপনার কাছে জানতে চাই যে কেমন অস্ট্রেলিয়া টিম হতে যাচ্ছে? অস্ট্রেলিয়া টিমটা তো আসলে একটু এক্সপেরিমেন্টাল ফেজে আছে। আমরা কিন্তু পাকিস্তান সিরিজে দেখলাম যে ওপেনিং কম্বিনেশনেও আসলে ওইরকম ভাবে কনসিস্টেন্সির জায়গাটা নাই। অ্যালেক্স ক্যারিকে ওপেনিং করানো হয়েছিল প্রথম Exactly. ম্যাচটাতে। সো ইউ নেভার নো যে অস্ট্রেলিয়া আসলে কেমন দিকে যাচ্ছে বা কেমন টিম করতে যাচ্ছে বা কেমন ভাবে তারা লাইন আপ সাজাতে যাচ্ছে। ডেফিনেটলি দুইটা তো বড় নিউজ আছে, সেটা হচ্ছে যে ট্রাভিস হেড থাকছেন না এই সিরিজটাতে, মিচেল মার্শ থাকছেন এই সিরিজটাতে। তাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে ইন্টারনাল একটা ব্যাপার আছে। বাট এটা একটা বিষয় হবে যে আসলে অস্ট্রেলিয়া চিন্তা করবে তাদের যে বোলিং ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কারা আসলে সেই জায়গাটা বেটার সাপোর্টটা দিতে পারেন। অ্যাডাম জাম্পা, তাকে আমরা খুব বেশি আসলে দেখিনি। আমার কাছে মনে হয় যে কোনম্যানকে তারা খেলাতে চাইবে হয়তোবা মেবি, কারণ এখানকার উইকেটের যে নেচার থাকে সেই উইকেটের নেচার অনুযায়ী লেফট আর্ম অর্থোডক্স স্পিনার একটা বাড়তি রসদ যোগায়। নেথান এলিস এই টাইপের কন্ডিশনগুলোতে কতটুকু এফেক্টিভ হতে পারবেন আমি আসলে জানি না বা বলতে পারি না। পেসটা যেহেতু অত বেশি নাই, আমার মনে হয় যে এটা প্রথম একটা ম্যাচ তারা তাদের মতো করে দেখার পর আমরা আসলে প্রেডিক্ট করতে পারবো যে সেকেন্ড ম্যাচে তারা কেমন লাইন আপ নিয়ে নামতে যাচ্ছেন। বাট এই লাইন আপটা অস্ট্রেলিয়ার এই লাইন আপটা কিন্তু তারা কিন্তু সত্যি কথা বলতে জেতা হারা তাদের কাছে ম্যাটার করে না। তারা একটু 27 বিশ্বকাপ উপলক্ষে তারা কম্বিনেশনটা দেখতে চায়। যেমনটা আমরা শুনতে পেয়েছিলাম যে হয়তোবা ক্যামেরুন গ্রিনকে তারা 7-8 নম্বরেও ট্রাই করতে পারে বাংলাদেশ সিরিজের জন্য। কারণটা হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল যাওয়ার পরে তাদের কিন্তু ওই পার্টিকুলার পজিশনটাতে তারা চিন্তা করছে। ইভেন এমনও শুনতে পেয়েছে যে বাংলাদেশ সিরিজের পরে তারা টিম ডেভিডকেও ওয়ানডে সেটআপে নেওয়ার চেষ্টা করবে। সো এই সব কিছু মিলিয়ে ওই যে অ্যালেক্স ক্যারিকে ওপেনিং এ ট্রাই করা হয়েছে, আবার এই সিরিজে আসলে ওপেনিং কারা করবেন সেটাও কিন্তু আপনি ঠিকঠাক মতো জানেন না। সো ইটস রিয়েলি আমার কাছে মনে হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ফেজে আছে, যে এক্সপেরিমেন্টাল ফেজটার পরে আমরা আসলে বুঝতে পারবো যে প্রথম ম্যাচের পরে বুঝতে পারবো যে পরের দিকে তারা কি করতে যাচ্ছে। সামি ভাই, একবার শেষ পর্যায়ে জানতে চাই কত রান আশা করছেন, কিংবা আপনি তো বাংলাদেশকে এগিয়ে রাখছেন, তারপরেও জানতে চাই যে আসলে বাংলাদেশ জিতছে কি। ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্য উইকেট, যে উইকেটের নেচারটা আসলে কেমন হয় আমরা তো এখান থেকে বসে আসলে বলতে পারবো না। বাট বাংলাদেশের যে বোলিং স্ট্রেংথের জায়গাটা আছে, উইকেট যদি স্পোর্টিং কন্ডিশনে থাকুক, যাই থাকুক না কেন, স্পোর্টিং কন্ডিশন থাকলেও আমার কাছে মনে হয় যে লেস দ্যান 240 বাংলাদেশ অস্ট্রেলিয়াকে অল আউট করে ফেলার ক্যাপাসিটি রাখে, সেটা যদি স্পোর্টিং কন্ডিশন থাকেও। আমি আবারও বলবো বাংলাদেশের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গাটা নাহিদ রানা, কারণ বিশ্ব ক্রিকেটে এরকম কনসিস্টেন্টলি 140 কেজে বোলিং করার মতো বোলার কিন্তু আসলে নাই। অনেক বোলারই আছেন যারা 145 146 এ বোলিং করেন, বাট ইট রিয়েলি ম্যাটার্স আ লট যে একজন বোলার কতক্ষণ পর্যন্ত 140 কেজটা মেইনটেইন করতে পারেন। আমরা এর আগে কিন্তু নাহিদ রানাকে কিন্তু দেখেছিলাম যে একদম 62টা বল করেছিলেন হোয়াইট সহ, এর মধ্যে 60টা বল করেছিলেন নিউজিল্যান্ডের সঙ্গে সেকেন্ড ওডিআই ম্যাচে, 60টা বল করেছিলেন 140 কেজের উপরে। সো এটাকে আমরা কোচিং পরিভাষায় বলি রিপিটেড পেসে বোলিং করতে পারাটা। সো নাহিদের যেহেতু রিপিটেড পেসে বোলিং করতে পারার ক্যাপাসিটির জায়গাটা আছে, সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে হি উইল বি দ্য গেম চেঞ্জার। বলটা পুরনো হওয়ার পর, মানে এখন তো ওয়ানডে ক্রিকেটে নতুন ফরম্যাটে খেলা হচ্ছে, 32 ওভারের পর 33 ওভারের পরে আপনি একটা বল দিয়ে কন্টিনিউ হবে। ডেথ ওভারসে বাংলাদেশের বোলিং এর জন্য মোস্তাফিজ আমরা জানি বল যত পুরনো হবে এটা তার জন্য তত বেশি বেনিফিশিয়াল। একটা খুব অদ্ভুত পরিসংখ্যান দেই, এই নতুন ফরম্যাটে খেলা শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ 33 ওভারের পর থেকে পুরনো বল কন্টিনিউ হওয়ার পর থেকে রিশাদ এই সময়টায় ভালো করেছেন অ্যাজ এ লেগ স্পিনার। ডেথ ওভারসে রিশাদ বোল্ড ভেরি ওয়েল। সো এই পার্টিকুলার 34 থেকে 50 ওভারের মধ্যে আমি যদি এই 6টা ওয়ানডে দেখি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সঙ্গে, আপনি দেখবেন যে বাংলাদেশ কিন্তু ভালো কামব্যাক করেছে এই 34 থেকে 50 নম্বর ওভারে। নিউজিল্যান্ড মাঝখানে কিন্তু বেশ ভালো পার্টনারশিপ করে যাচ্ছিল মিড ওভারসে, ইভেন পাকিস্তানও কিন্তু মাঝখানে খুব ভালো পার্টনারশিপ করে যাচ্ছিল, কিন্তু বাংলাদেশ কামব্যাক করেছে আসলে এই যে 34 থেকে 50 ওভারের মধ্যে। তো এই জায়গাটা বাংলাদেশের জন্য স্যুট করেছে অনেক বেশি মাত্রায়। সো আমি বলবো যে ডেফিনেটলি নট মোর দ্যান 240 আমি দেখতে চাইবো না যে অস্ট্রেলিয়া স্পোর্টিং কন্ডিশন থাকলেও কোনো ম্যাচে। বাংলাদেশ যদি আগে ব্যাট করে সেক্ষেত্রে আপনি কত আশা করেন? এটা একটু ডিফিকাল্ট জায়গা, কারণ বাংলাদেশের ব্যাটিংটা ইটস ভেরি ইনকনসিস্টেন্ট। যদিও নাজমুল শান্ত বেশ ভালো ফর্মে আছেন, শান্তর যে একটা প্রবলেম দেখা যাচ্ছিল যে তিনি অনেক বেশি মাত্রা ব্যাক ফুটে গিয়ে ওয়েট ট্রান্সফার করে এরপর ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফার করতে পারছেন না। এটা কিন্তু আমরা ইমিডিয়েটলি একটা সলিউশন দেখেছি। মোহাম্মদ আশরাফুলের ইম্প্যাক্টের কথাটাও বলবো যে মোহাম্মদ আশরাফুল এই দলটার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে ব্যাটসম্যানদের অ্যাভারেজ কিন্তু বেড়েছে, সেটা আপনি প্রত্যেক ফরম্যাটে চিন্তা করেন। লিটনকে 4 নম্বরে ফিরিয়ে আনাটা
ওয়ানডে ক্রিকেটে, এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ব্লেসিং। 4 নম্বরে ফিরিয়ে আনা হচ্ছে। সো স্টেবিলিটি আমাদের যেটা প্রয়োজন ছিল, যে 4 নম্বর জায়গাটাতে একটা স্টেবিলিটি। আপনি দেখবেন লিটন কিন্তু 40 ওর 2 ইনিংস খেললেন মনে 4টা এখন পর্যন্ত ফিরে আসার পরে। সো আমি তো ডেফিনেটলি আই উইল এক্সপেক্ট যে 260, 270, 280 এর মধ্যে রান বাংলাদেশ করবে এগেইনস্ট অস্ট্রেলিয়া, এবং স্পোর্টিং কন্ডিশনে যদি খেলা হয়, এবং নিয়ার অ্যাবাউট 300। আমি সবসময় বিশ্বাস করি যে তানজিদ হাসান তামিম এমন একজন ব্যাটসম্যান যিনি হয়তো বা 10-15 ওভার যদি সার্ভাইভ করে যান, ডেফিনেটলি সেই জায়গাটা একাই হয়তো বা ম্যাচটা ঘুরিয়ে ফেলতে পারেন বাংলাদেশের দিকে। বাট ইট রিয়েলি ডিপেন্ডস অন যে আসলে বাংলাদেশের ব্যাটিংটা কিভাবে তারা প্রোগ্রেস করেন এবং কিভাবে তারা কনসিস্টেন্সিতে ধরে রাখতে পারেন। আশা করি বাংলাদেশ এই ম্যাচে জিতবে, এবং ধন্যবাদ সামি ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তাহলে আমরা দর্শক এতক্ষণ আমরা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ফার্স্ট ম্যাচের প্রি ম্যাচ অ্যানালাইসিস শুনছিলাম, এবং আমাদের সাথে ছিলেন সামি ভাই, এবং আমরা আশা করি পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন বাংলাদেশের জয় নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের ভালো পারফরমেন্স নিয়ে কথা বলতে পারবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।